হাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম। চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন। সেটা হচ্ছে চীনে 4ই মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো, অর্থাৎ 4ই মে আন্দোলন কি এবং এর কারণ আর প্রভাব আলোচনা। এর আগে আমি তোমাদের চ্যাপ্টার 4 এর এসএকিউ এবং এমসিকিউ আপলোড করেছিলাম, এবং তারও আগে আমি তোমাদের চ্যাপ্টার 4 না পুরো হিস্ট্রির চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করে রেখেছি। প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্টের ভিডিও তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা যে চ্যাপ্টারই শুরু করো না কেন, প্রথমে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো। পুরো আলোচনাটা আমি করে রেখেছি পুরো তোমাদের সিলেবাস ধরে। সেই কনসেপ্ট ক্লিয়ার করার পর তোমরা এসএকিউ এমসিকিউ পড়ো অথবা বড় প্রশ্ন পড়ো, দেখবে তোমাদের মুখস্থ করার কিছু দরকার পড়বে না, ইজিলি তোমরা সেগুলো বুঝতে পারবে। ওকে, দেখো। আচ্ছা, 1 মিনিট, আমার এই ছবিটা একটু সাইড করে নিই। ঠিক আছে, দেখো এখানে প্রথম পয়েন্টটা রয়েছে 4ই মে আন্দোলন। মানে 4ই মে আন্দোলন কি ছিল সেটা নিয়েই আমরা ডিসকাস করব। দেখো, ঠিক আছে। বিংশ শতকের দ্বিতীয় দশকে চীনে রাজতন্ত্রী ও প্রজাতন্ত্রী বিপ্লবীদের মধ্যে প্রবল সংগ্রাম শুরু হয়। দেখো, বিংশ শতক মানে হচ্ছে 1900 সাল, আর দ্বিতীয় শতক মানে কি বলতো, অর্থাৎ প্রথম শতক হচ্ছে 1910, তারপরে প্রথম হচ্ছে 1901 থেকে 1910, তারপরে হচ্ছে 1910 থেকে 20, এটা হচ্ছে দ্বিতীয় দশক। তো এই সময় প্রজাতন্ত্র বিপ্লবীদের মধ্যে প্রবল সংগ্রাম শুরু হয়েছিল। এই পরিস্থিতিতে চীনে চীনে বিদেশিদের আধিপত্যের অবসানের লক্ষ্যে সে দেশে প্রবল এক বৌদ্ধিক আন্দোলন ছড়িয়ে পড়ে। বৌদ্ধিক হবে 1919 খ্রিস্টাব্দে 4ই মে। দেখো, দ্বিতীয় দশক বললাম মানে 1919। এই 1919 খ্রিস্টাব্দে 4ই মে শুরু হওয়া এই আন্দোলন 4ই মে আন্দোলন নামে পরিচিত। তবে কাদের বিরুদ্ধে হয়েছিল? আমাদের দেশে যেমন ব্রিটিশরা বা ইংরেজরা শাসন করত, তেমন চীনের ক্ষেত্রে বিভিন্ন মানে ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশের মানুষ তাদের চীনে ব্যবসা বাণিজ্য করত। তো তাদের বিরুদ্ধে যে ক্ষোভ এসছিল 1919 সালে 4ই মে, সেটা হচ্ছে 4ই মে আন্দোলন। তো এখানে কিছু আমরা ইম্পর্টেন্ট জিনিস দেখবো। তো 4ই মে আন্দোলনের, এবার তোমরা পয়েন্ট করবে কি জানো, 4ই মে আন্দোলনের কারণ এখানে একটু করা হয়নি। তোমরা এরকম ভাবে প্যারাগ্রাফ দিয়ে লিখবে 4ই মে আন্দোলনের কারণ। আমি শুধু কারণটা লিখে রাখলাম। ওকে, দেখো নোটটা একটু তোমাদের কনসেন্ট্রেশন দিয়ে বুঝতে হবে, হ্যাঁ, কারণ একটু বেশ ঘটনা আছে আর খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা এটা লিখে আসতে পারো তো 100% তোমরা ফুল মার্কস পাবে, এইটুকু বলতে পারি। দেখো, ইউএন সি কাই এর নৃশংসতা। ইউএন সি কাই একজন চীনের শাসক ছিলেন। দেখো, চীনের রাষ্ট্রপতি সাং ইয়াং সেন দেশের গৃহযুদ্ধ এড়াতে, শুধু এটা এড়াতে হবে, দেশের গৃহযুদ্ধ এড়াতে 1912 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি সামরিক নায়ক ইউএন সিকাইয়ের সমর্থনে স্বেচ্ছায় রাষ্ট্রপতি পদ ত্যাগ করেন। তাহলে প্রথমে রাষ্ট্রপতি কে ছিলেন? সাং ইয়াং সেন, ঠিক আছে। তো এই সাং ইয়াং সেনের বিরুদ্ধে এই সামরিক নায়ক ইয়ান সিকাই একটা গণ অভ্যুত্থান ডেকেছিল। ওই কারণে সান ইয়াং সেন চায়নি যে দেশের জনগণের মধ্যে লড়াই হোক, সান ইয়াং সেন পদত্যাগ করে নিয়েছিল। যে কি হয়েছিল, কিন্তু তিনি ক্ষমতা লাভের পর ধীরে ধীরে চীনে সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। তো এই সাং ইয়ান সেন যখন ক্ষমতা ছেড়ে দিল, ক্ষমতাটা গ্রহণ করলো কে? ইউএন সিকাই। এই ইউএন সিকাই ক্ষমতা গ্রহণ করার পর তিনি ধীরে ধীরে সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল চীনে। অর্থাৎ তিনি যেটা বলবে এবং তাদের সেনারা যেটা বলবে সেটাই মানতে হবে। দেখো, বিদেশিদের বিভিন্ন সুবিধা দেয় এবং তার ফলে বিদেশিদের বিভিন্ন সুবিধা দিয়েছিল, এবং তার বিরোধীদের একে একে হত্যা করেন, এবং যারাই তার বিরোধিতা করে এই ইয়ান সিকাইয়ের, তারই
তাকে তারা হত্যা করে দেয়। অর্থাৎ বিরোধী মুক্ত দেশ গড়তে চেয়েছিল, তিনি একাই হেড হবে। হ্যাঁ, আর এটা কবে থেকে শুরু হয়েছিল? 1912 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। যেটা দেখবে যারা যে সবই রাজনৈতিক দল যদি বলে না বিরোধী মুক্ত চাই আমাদের, যেমন দেখবে যে অনেক আমাদের যারা বর্তমানে আছে যে এই বিরোধী মুক্ত দেশ গড়তে চায়, বিরোধী মুক্ত সরকার করতে চায়, তারা মাথায় রাখবে কোনোদিনই দেশের জন্য ভালো কিছু করতে চায় না। বিরোধী দলের কাজ হচ্ছে যে দল সরকারে আছে তার কাজের কোনো খামতি আছে কিনা বা কোনো খুঁত আছে কিনা সেটা বের করা। যদি বিরোধীরাই আমাদেরকে স্ট্রং না করি, বিরোধীদেরকে যদি শক্তিশালী না করি, তাহলে তাদের মধ্যে ভুল ত্রুটি বের হবে না। যেমন দেখবে রিসেন্টলি আগে তো আমাদের বিগত 10 বছর কোনো বিরোধী দল একদম শূন্য ছিল। এবার বিরোধী দল একটু শক্তিশালী হচ্ছে বলে পার্লামেন্টে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমে নিট স্ক্যাম নিয়ে আলোচনা হলো, তারপরে ফার্মার নিয়ে আলোচনা হচ্ছে। তো এগুলো কি দেশের নিটের ক্ষেত্রে ডাক্তার হওয়ার ক্ষেত্রে যে পরীক্ষা হয়েছে সেখানে কি ঘাপলা হয়নি? তোমরা মনে করো না হয়েছে? হাই লেভেল ঘাপলা হয়েছে। তো সেটা তো কোশ্চেন করতে হবে, সরকারকে প্রশ্ন করতে হবে। এবং এটাই হচ্ছে আমাদের মেন। দেখো আমাদের পশ্চিমবঙ্গে এখন একটা বড় সমস্যা যে আমাদের পশ্চিমবঙ্গে যে সরকার আছে তারাও খুব শক্তিশালী, এখানেও বিরোধিতা খুব কম। হ্যাঁ, তো এটাও বিরোধিতাকে আরো শক্তিশালী হতে হবে, সেটা কেন্দ্রে হোক বা রাজ্যে হোক। আর সেটা তো কোনো তোমার পলিটিক্যাল পার্টি প্রেমী হলে হবে না, এটা তোমাকে চেঞ্জ করতে হবে, 5 বছর পর পর চেঞ্জ করতে হবে। একবার তুমি একে ভোট দাও তো পরের 5 বছর অকে ভোট দাও। একজনকে তুমি একগুঁয়েমি করে রেখে দিলা যে না এটাই হবে না। আর যে দল কোনো পার্টিকুলার একটা ধর্মের কথা বলবে সেটা মাথায় রাখবে যে সেই দলটা একটা ধর্মপ্রেমী, কোনোদিনই দেশপ্রেমী হতে পারে না। দেশপ্রেমী হলে তো দেশের সমস্ত জনগণের কথা ভাববে, তাই কি না? যাই হোক, দেখো এগুলো বলতে হয়, দেখলে তো এই ইউএন সিকাই এর জন্যই যে প্রথমে তিনি তাদের রাষ্ট্রপতিকে সরিয়ে দিল, তিনি দখল করলো যে তিনি এমন হেড হয়ে গেল এবং যেই ওর বিরোধিতা করছে তাকে হত্যা করছে। এই কারণে আমাদের দেশ সম্পর্কে তোমাদের সচেতন করার জন্য এই কথা। যদি তোমাদের মনে হয় যে গল্প করছি তাহলে আমাকে বলবে কমেন্টে, অবশ্যই আমি তাহলে শুধু রিডিং পড়িয়ে চলে যাব। যাই হোক, নেক্সট দেখো, কুওমিন্তাং দল নিষিদ্ধ। সাং ইয়াং-সেনের গৃহযুদ্ধের উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় তিনি 1913 খ্রিস্টাব্দে ইউএন-এর বিরুদ্ধে দ্বিতীয় বিপ্লবে ডাক দেন। তাহলে যখন 1912 সালে সাং ইয়াং-সেন দায়িত্ব ছেড়ে দিল গৃহযুদ্ধ এড়াতে, কিন্তু সেটা দেখলো না এটা তো হিতে বিপরীত। তিনি দায়িত্ব ছাড়ার পর তো চীনের অবস্থা আরো খারাপ হয়ে গেল। এই কারণে তিনি 1913 খ্রিস্টাব্দে ওই তাদের সামরিক নায়ক ইউএন-এর বিরুদ্ধে আবার দ্বিতীয় বিপ্লবে ডাক দিয়েছিল। এবার কে দিল? এবার সাং ইয়ান-সেন দিল। দেখো ইউএন বিপ্লবীদের দমন করে এবং কুওমিন্তাং দলকে নিষিদ্ধ করে। আর এই কুওমিন্তাং দলের নেতা ছিলেন সাং ইয়ান-সেন। এর ফলে কি হলো? ওই যে বললাম ওর মধ্যে একনায়কতন্ত্র চলে এসেছে, ওই হেড। এর ফলে কুওমিন্তাং দলটাকেই নিষিদ্ধ করে দিল। বুঝতে পারছো তো? যেমন পাকিস্তানে চলছে, পাকিস্তানে ইমরান খানের যে দল, হ্যাঁ, তেহরিকে ইনসান, সেটাকে বাদ দিয়েছে। রিসেন্টলি পাকিস্তানে তা মুভমেন্ট হচ্ছে। বাংলাদেশে অলরেডি একটা মুভমেন্ট হলো, পাকিস্তানে মুভমেন্ট চলছে, আমাদের পশ্চিমবঙ্গে একটা আন্দোলন চলছে। বর্তমান পরিস্থিতি আমাদের পুরো রিজিয়নের জন্য খুব ডেঞ্জারাস। প্রত্যেকটা দেশের জনগণকে একটু দায়িত্বশীল হতে হবে, সচেতন হতে হবে, তাহলে আমরা একটা সুস্থ সমাজ এবং দেশ গড়তে পারবো। যাই হোক, 3 নম্বর, জাপানের 21 দফা দাবির বিরুদ্ধে প্রতিবাদ। দেখো জাপান সমগ্র চীনকে নিজেদের উপনিবেশ পরিণত করার উদ্দেশ্যে 1915 খ্রিস্টাব্দে 18ই জানুয়ারি জাপান চীনের কাছে 21 দফা দাবি পেশ করেন। হ্যাঁ, বলা বাহুল্য চীনের সাধারণ মানুষ এই দাবির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। এর বিরোধিতায় চীনে নাগরিকদের দেশপ্রেমিক সমিতি গড়ে ওঠে। তাহলে চীনে নাগরিকদের দেশপ্রেমিক সমিতি গড়ে উঠেছিল 1915 খ্রিস্টাব্দে কোন বিষয়কে কেন্দ্র করে? জাপান চীনে না একটা সময় প্রভাব বিস্তার করেছিল এবং তাদের 21 দফা দাবি ছিল এবং প্রত্যেকটা দাবি চীনের মানুষদের প্রতি অপমানজনক। হ্যাঁ, মানে এই দিতে হবে, এই করতে হবে, চীনকে সবকিছু নিয়ন্ত্রণ করবে জাপান। তো এই জিনিসটা, চীন একটা তো বিশাল বড় দেশ, জাপান সেখানে ক্ষুদ্র একটা দেশ, সেটা চীনের মানুষ মেনে নেয়নি এবং এর প্রভাবে তারা দেশপ্রেমিক নাগরিক সমিতি গড়ে তুলেছিল 1915 খ্রিস্টাব্দে। তো এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ 4ই মে আন্দোলনের জন্য। তো তিনটে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব 4ই মে আন্দোলনের প্রভাব। দেখো 1 নম্বর প্রভাব হচ্ছে শ্রমিক শ্রেণীর গুরুত্ব। তাহলে এই আন্দোলনের দ্বারা চীনে শ্রমিক শ্রেণীর গুরুত্ব পেয়েছিল, কারণ শ্রমিক শ্রেণীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। শ্রমিকরা অর্থনৈতিক দাবি দেওয়ার মাধ্যমে রাজনৈতিক সংগ্রামের পথে অগ্রসর হয়েছিল। দ্বিতীয়, জাতীয়তাবোধের প্রসার। দেখো এই আন্দোলনকে কেন্দ্র করেই চীনে আধুনিকতা, দেশপ্রেম ও জাতীয়তাবোধের প্রসার ঘটে।
লি তা চাও এই আন্দোলনকে মানব মুক্তির সংগ্রাম বলে অভিহিত করেছিলেন। এটা তোমরা একটু ইনভাইটেড কমা দিয়ে লিখবে, ইম্পর্টেন্ট। নেক্সট, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা। দেখো, এই আন্দোলনের ফলে চীনে কুওমিন্টাং দলের পুনর্গঠন হয় এবং এই আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন নেতা 1921 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন। এই কুওমিন্টাং দলটাই পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি গঠন করেছিল, যেটা এখনো চীনে তোমার সরকারে রয়েছে। তো এখানে আমরা মেইনলি তিনটে কারণ এবং তিনটে ফলাফল প্রভাব আলোচনা করলাম। তোমরা না পারলে একটা করে অ্যাড করে দিও তোমাদের বই থেকে দেখে। আমার যাই হোক, একটা করে অ্যাড করে দিও, তার মানে বেস্ট হবে, একটু বেশি ছোট হয়ে গেছে। এটা যথেষ্টই আছে, আর উপসংহারও রয়েছে, তবুও আমার মনে হয় অ্যাড করলে বেস্ট হবে। কারণ দেখো, উপসংহার, প্রথমে ভূমিকা, তারপরে 3 3 6 8টা পয়েন্ট অলরেডি আছে, তবু তোমরা করে রাখবে। উপসংহার, পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন তু সিউ এর আহ্বানে হাজার হাজার ছাত্র 1919, তাহলে কার আহ্বানে? পিকিং এর অধ্যাপক চেন তু সিউ হাজার হাজার ছাত্র 1919 খ্রিস্টাব্দে 4ই মে পিকিং এর তিয়েন আন মেন স্কোয়ারে জড়ো হয়ে বিদেশি শক্তির অপসারণ, বিভিন্ন অসম চুক্তি বাতিল, দেশদ্রোহীদের শাস্তি, জাপানে পণ্য বয়কট প্রভৃতির দাবিতে বিক্ষোভ দেখায়। এই বিদ্রোহ শীঘ্রই দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এটাই ছিল চীনের 4ই মে আন্দোলন। কবে হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে। তো আশা করি তোমরা এটা খুব ইজিলি বুঝতে পারলে। মেন জিনিস আমি তোমাকে আলোচনা করে দিয়েছি। চলো, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। জয় হিন্দ।